হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো আমি ডাব্লিউবিসিএসের যে মক টেস্ট সিরিজটা শুরু করেছিলাম, আজকে তার 7 নম্বর পার্ট। এবং এখানে আমি কি করছিলাম, এক এক দিন এক একটা বিষয়ের উপরে আমি করছিলাম। অলরেডি 6টা আমি আপলোড করে দিয়েছি এবং তোমরা যারা নতুন তারা প্লেলিস্টে যাবে ডাব্লিউবিসিএস মক টেস্ট বলে, সেখানে সবকটাই পেয়ে যাবে। আজ যে বিষয়বস্তু হবে সেটা হচ্ছে পলিটি। তোমরা অবশ্যই আমার উত্তরের আগে নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং সবশেষে জানাবে যে তোমরা কত পাচ্ছ। এবং এখানের প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিগত বছরে যে সমস্ত প্রশ্নগুলো এসেছে এবং বিভিন্ন পরীক্ষায় যে সমস্ত গুরুত্ব প্রশ্নগুলো হয় সেগুলোই আমি নিয়ে এসেছি। তো তোমরা দেখো তোমাদের কত স্কোর উঠছে। 1 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে গণপরিষদ অর্থাৎ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এই সাংবিধানিক এই গণপরিষদের উপদেষ্টা বা কনস্টিটিউশনাল অ্যাডভাইজার হিসাবে কে নিযুক্ত হয়েছিলেন? এটা কে হবে? এটা হবে অপশান বি, বি এন রাও। বি এন রাও। এখানে দেখো অপশান এতে আছে ডক্টর বি আর আম্বেদকর। ইনি হচ্ছে কি, ইনি হচ্ছে আমাদের সংবিধানের জনক। এবং কি হয়, সংবিধানের যে বিভিন্ন কমিটি তৈরি হয়েছিল সংবিধান তৈরির সময়, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কমিটি ছিল কি? সবথেকে গুরুত্বপূর্ণ কমিটি ছিল হচ্ছে ড্রাফটিং কমিটি। এই ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর বি আর আম্বেদকর। এখানে দেখো কে এম মুন্সি আছেন। ইনি কি বলেছিলেন? ইনি আমাদের যে প্রিঅ্যাম্বেল বা প্রস্তাবনা, তাকে কি বলেছিল? তাকে বলেছিল হচ্ছে পলিটিক্যাল হরোস্কোপ বলেছিল প্রস্তাবনাকে। আর রাজেন্দ্র প্রসাদ আছেন। রাজেন্দ্র প্রসাদ কি আমাদের ভারতবর্ষের প্রথম প্রেসিডেন্ট এবং ইনি একমাত্র প্রেসিডেন্ট যে পরপর দুবার প্রেসিডেন্ট পদে নিযুক্ত হন। ঠিক আছে, তারপরে কিন্তু কেউ হননি। আর এই মুহূর্তে প্রেসিডেন্ট কে আছেন? আমাদের দ্রৌপদী মুর্মু। নেক্সট 2 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে কোন দেশের সংবিধান থেকে ভারতীয় সংবিধানে রাষ্ট্রপতির ইমপিচমেন্ট অর্থাৎ ইমপিচমেন্ট অব দ্য প্রেসিডেন্ট পদ্ধতিটি গৃহীত হয়েছিল? এটা কোথা থেকে নেওয়া হয়েছিল? দেখো, রাষ্ট্রপতি বিষয়টা নেওয়াই হয়েছিল হচ্ছে কোথা থেকে? রাষ্ট্রপতি বিষয়টা নেওয়া হয়েছিল ইউকে বা গ্রেট ব্রিটেন থেকে, কিন্তু এর ইমপিচমেন্ট প্রসেসটা কোথা থেকে নেওয়া হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ইউএসএ থেকে। আচ্ছা, ইউএসএ থেকে আর কি কি নেওয়া হয়েছিল? আগের যে প্রিঅ্যাম্বেলের কথাটা আমি বললাম, প্রস্তাবনা, সেটি কোথা থেকে নেওয়া হয়েছিল? সেটি ইউএসএ থেকে নেওয়া হয়েছিল। ইউএসএ থেকে আর কি নেওয়া হয়েছিল? ভাইস প্রেসিডেন্ট, এইটা ইউএসএ থেকে নেওয়া হয়েছিল। কিন্তু প্রেসিডেন্ট ব্যবস্থাটা কোথা থেকে নেওয়া হয়েছিল? গ্রেট ব্রিটেন থেকে নেওয়া হয়েছিল। যেটা আমরা কি বলি, যেটা দেখো ওখানে গ্রেট ব্রিটেনের যে রানী আছে না, সেই আদলেই আর কি এটা নেওয়া হয়েছিল। আর কি, আর এই যে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা, ঠিক আছে, পার্লামেন্টারি শাসন ব্যবস্থাটাও গ্রেট ব্রিটেন থেকে নেওয়া হয়েছিল এবং তার মধ্যে স্পিকার, দ্বিকক্ষ, এই সমস্ত কিছু কোথায়? সমস্ত কিছু হচ্ছে গ্রেট ব্রিটেন। আচ্ছা, আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছিল ডিপিএসপি, যেটাকে আমরা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বলি। এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার আসে। আর কানাডা থেকে কি নেওয়া হয়েছিল? ফেডারাল স্ট্রাকচার, যেটাকে আমরা কি বলি? যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো। এটা নেওয়া হয়েছে কোথা থেকে? কানাডা থেকে। নেক্সট বলছে ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের দাবি পর্যালোচনার জন্য 1948 সালে গঠিত প্রথম কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? এটা কে হবে? এটা হবে হচ্ছে এস কে ধর। ঠিক আছে, এটা হবে এস কে ধর। এখানে আরেকটা আছে নাম, দেখো ফয়জাল আলী। তার পরবর্তীকালে যে কমিশনটা গঠন হয়েছিল সেটা হচ্ছে ফয়জাল আলী কমিশন। আর এখান থেকে আরেকটা জিনিস বলা যায়, 1956 সাল এখানে আমাদের হয়েছিল স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট। এবং এই স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্টে কী হয়েছিল? আগে আমাদের স্টেটগুলোকে এ বি সি ডি বা বাংলায় বললে ক খ গ ঘ এইভাবে প্রকাশ করা হতো। তার পরবর্তীকালে 1956 সালে স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট, এটা কিন্তু মনে রাখবে, স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956 সাল, এটা কিন্তু পরীক্ষায় আসে। তো যাই হোক, তো এর ফলে কী হলো? এরপর রাজ্য গঠন হলো এবং আমাদের এখানে কটা রাজ্য হলো? আমাদের এখানে রাজ্য হলো 14টা এবং 6টা হলো কেন্দ্রশাসিত অঞ্চল। এবং তারপরে দেখো অপশান কি আছে? জওহরলাল নেহরু, ইনি হচ্ছে আমাদের কি? ইনি হচ্ছে আমাদের ফার্স্ট পিএম বা প্রাইম মিনিস্টার। আর বল্লভভাই প্যাটেল হচ্ছে কি? আমাদের প্রথম ঠিক আছে, মানে উপপ্রধানমন্ত্রী। এটা হচ্ছে বল্লভভাই প্যাটেল এবং ইনি হচ্ছে কি? ইনি হচ্ছে আমাদের প্রথম হোম মিনিস্টার। আচ্ছা, বল্লভভাই প্যাটেল অপশানে আছে তাই জন্য আমি বলে দিই, ইতিহাসের দিক থেকে বল্লভভাই প্যাটেল নিয়ে যদি দেখো, দুটো আন্দোলন মনে রাখবে। একটা হচ্ছে সরাবন্দি আন্দোলন, যেটা হয়েছিল 1922 সালে। আর একটা হচ্ছিল বারদৌলি সত্যাগ্রহ, যেটা হয়েছিল কত? 1928 সালে। এবং এটাও বলে দিই, এই 1928 সালের বারদৌলি সত্যাগ্রহতেই কিন্তু ওনাকে সর্দার উপাধিটা দেওয়া হয়।
ঠিক আছে, এই যে সর্দার বল্লভভাই প্যাটেলের যে সর্দার উপাধি সেটা কিন্তু এখানেই দেওয়া হয়। নেক্সট 4 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে ভারতীয় সংবিধানের কোন ধারা অনুযায়ী সংসদ নতুন কোনো রাজ্যকে ভারতের অন্তর্ভুক্ত করতে পারে। এখানে কোনটা হবে, দেখো এখানে আর্টিকেল 1, 2, 3, 4 আছে, এই 4টে আর্টিকেল নিয়েই সংবিধানের পার্ট 1। তোমরা সবাই জানো সংবিধানে এই মুহূর্তে কটা 22টা পার্ট আছে আমাদের ভারতীয় সংবিধানে। সেখানে পার্ট 1-এ যেটা আছে সেটা হচ্ছে কি, পার্ট 1-এ ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি নিয়ে এই 4টে আর্টিকেলই আছে। এবং এই 4টে আর্টিকেলের মধ্যে 1 নম্বর আর্টিকেলটা খুব গুরুত্বপূর্ণ। তার কারণ কি, তার কারণ এখানে লেখা আছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি ইউনিয়ন অফ স্টেট, এই কথাটা লেখা আছে। কিন্তু এইটুকু মনে রাখলেই হবে, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত মানে কি, আমাদের যে দেশের নাম, কিছুদিন আগেই তোমরা একটা বিতর্ক দেখতে পেয়েছিলে যে যাদের যাদের ইন্টারভিউ আছে আগামীতে কোনো ইন্টারভিউ, এগুলো কিন্তু জিজ্ঞেস করার বিষয় যে আমাদের দেশের অ্যাকচুয়াল নাম কি হওয়া উচিত। তুমি বলবে যে আর্টিকেল 1-এ লেখা আছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, এখানেই সমস্ত তর্ক শেষ, দুটোই নাম হওয়া উচিত। বোঝা গেল তো, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত এটা কত নাম্বার আর্টিকেলে আছে, এটা আর্টিকেল নাম্বার 1-এ আছে। 2 নম্বর আর্টিকেলে কি আছে, রাজ্য গঠন ও পুনর্গঠন। 2 নম্বর আর্টিকেলে কি আছে, রাজ্য গঠন ও পুনর্গঠন। রাজ্য গঠন ও পুনর্গঠন নিয়ে কথা বলা কত নম্বর আর্টিকেলে আছে, 2 নম্বর। আর এই সমস্ত রাজ্য গঠন পুনর্গঠন এই সমস্ত ক্ষমতা কার আছে, সমস্ত ক্ষমতা আছে পার্লামেন্টের, এটাই 3 নম্বর আর্টিকেলে আছে। আর 4 নম্বর আর্টিকেলে কি আছে, 2 ও 3 নম্বর আর্টিকেল এই দুটোর কোনো বিল কি হচ্ছে 368 এর অন্তর্গত হবে না। 368-এ কি আছে, অ্যামেন্ডমেন্ট, তাই না, সংবিধান সংশোধন, এর আন্ডারে হবে না। এই 4টে আর্টিকেলই গুরুত্বপূর্ণ, 4টেই মনে রাখতে হবে। এবার এখানে কি জানতে চেয়েছে ভারতীয় সংবিধানের কোন ধারা অনুযায়ী সংসদ নতুন কোনো রাজ্যকে ভারতের অন্তর্ভুক্ত করতে পারে। তাহলে রাজ্য গঠন ও পুনর্গঠন, তাহলে এইটাতেই আসবে, আর্টিকেল 2-এতে আসবে। নেক্সট বলছি, ভারতের সুপ্রিম কোর্ট কোন মামলার রায়ে ঘোষণা করে যে প্রস্তাবনা কে সংশোধন করা গেলেও তার মূল কাঠামোকে পরিবর্তন করা যায় না। আচ্ছা, প্রস্তাবনা প্রিঅ্যাম্বেল, এই প্রিঅ্যাম্বেল মানে সংশোধন, এই প্রথম কথা হচ্ছে এই প্রিঅ্যাম্বেল যে সংবিধানের অংশ কি অংশ নয়। এই যে দেখবে আমাদের বইয়ের সামনেই প্রথমেই থাকে প্রিঅ্যাম্বেল, যেটাকে আমরা প্রস্তাবনা বলি, তাই না, মানে লেখা আছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সলমেনলি রিজলভ টু কনস্টিটিউট ইন্ডিয়া ইন্টু এ সোভারেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক বলে যে পুরো যেটা আছে বাংলা, দেখবে আমরা ভারতের জনগণ ভারতকে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ, এই যে পুরো কথাটা যেটা আছে এইটা প্রস্তাবনা। প্রথমে বেরুবেড়ি মামলা হয়েছিল, ঠিক আছে, বেরুবেড়ি মামলাতে এইটাই প্রথমে হচ্ছিল যে প্রিঅ্যাম্বেলটা আদেও কি ভারতের সংবিধানের অংশ। প্রথমে বলা হয়েছিল না, এটা সংবিধানের অংশই নয়। ঠিক আছে, প্রস্তাবনা কি, প্রস্তাবনা ভারতের সংবিধানের অংশই নয়, এটা বলা হয়েছিল। ঠিক আছে, তারপরে কি আসে, তারপরে যে কেশবানন্দা ভারতী, এখানে যেটা আসলে উত্তরটাও হবে, কেশবানন্দা ভারতী মামলা হয়, ঠিক আছে, কেরালা স্টেটের সাথে। সেখানে কি হচ্ছে, সেখানে বলা হয় প্রস্তাবনাটা তো সংবিধানেরই অংশ, অবশ্যই যে প্রস্তাবনা সেটা কি, সেটা সংবিধানের অংশ, শুধুমাত্র সংবিধানের অংশ তা নয়, ওটা হচ্ছে সংবিধানের অবিচ্ছেদ্য অংশ। ঠিক আছে, আর কি বলা যাচ্ছে, আর বলা যাচ্ছে যে সংবিধানকে সংশোধন তো করা যাবে, কিন্তু সংবিধানের যে মূল কাঠামো, যেটাকে ইংরাজিতে কোট আনকোট যদি আমি বলি, সেটা হয় বেসিক স্ট্রাকচার। বেসিক স্ট্রাকচার, এই বেসিক স্ট্রাকচার চেঞ্জ করা যাবে না সংবিধানের। ঠিক আছে, এবং এই বেসিক স্ট্রাকচারটা কি সেটা সুপ্রিম কোর্ট বুঝবে। ঠিক আছে, তার মানে কি, তার মানে সংবিধানের যে যে কথাগুলো আছে সেইগুলো কিন্তু মানে চেঞ্জ করা যাবে না খুব সহজে। অনেকে আমরা বলতেই পারি যে এখন মাঝে মধ্যেই ওঠে বিভিন্ন কথা যে আমাদের মানে সেকুলার স্টেট পরে যোগ হয়েছে, বাদ দেওয়া উচিত, এসব বিভিন্ন মানে দেখবে মানে টেসবুকে দেখবে বিভিন্ন এসব কথা ওঠে মাঝে মধ্যেই, কিন্তু ওসব হবে না। তার কারণ হচ্ছে বেসিক স্ট্রাকচার চেঞ্জ করা যায় না সংবিধানের। ঠিক আছে, এটা কেশবানন্দা ভারতী মামলাতেই এসেছিল 1973 সালে। এবং আরও বলে দিই, এই যে 1960 সাল 1967 সালের গোলকনাথ মামলা, ঠিক আছে, তবে এলআইসি মামলা 95-এ, এই সব কটাই হচ্ছে প্রস্তাবনার উপরে। আমি সেই জন্যই অপশানগুলো এইভাবে এনেছি, প্রস্তাবনার উপরে। এগুলো একটু ডিটেলে দেখে নেবে, আমি বললে ভিডিও বড় হয়ে যাবে। কিছুই না, এখন তো চ্যাট জিপিটির যুগ, নামটা লিখবে চ্যাট জিপিটিতে ফেলবে, দেখে নেবে। ঠিক আছে, তো ওগুলো কেন, এগুলো গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে কি বলছে, ভারতীয় সংবিধানের কোন পার্ট এবং ধারায় নাগরিকত্ব বা সিটিজেনশিপ নিয়ে আলোচনা করা হয়েছে। আচ্ছা, এখানে কি, এখানে দেখো অপশানে যেটা আছে সেটা হচ্ছে অপশান বি, অর্থাৎ পার্ট 2 আর্টিকেল 5 থেকে 11। ঠিক আছে, দেখো বাকিগুলো আমি বলে দিই। আর্টিকেল 1 থেকে 4 এখানে কি আছে, ইউনিয়ন নিয়ে বলা আছে, ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। ঠিক আছে,
ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, এটা 1 নম্বর পার্ট, যেটা আর্টিকেল 1 থেকে 4 আমি আগেই এক্ষুনি সবটা বলে দিলাম, তাই না? এটা পুরোপুরি পার্ট 1-এর বেলা। নেক্সট কি? নেক্সট হচ্ছে পার্ট 2। পার্ট 2-তে কী আছে? পার্ট 2-তে আছে সিটিজেনশিপ। পার্ট 2-তে কী আছে? পার্ট 2-তে আছে সিটিজেনশিপ। এখানে ভারতের নাগরিকত্ব এই সমস্ত বিষয়ে বলা আছে। পার্ট 3 খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে, ফান্ডামেন্টাল রাইট, ঠিক আছে, যেটাকে আমরা মৌলিক অধিকার বলি, 12 থেকে 35 নম্বর আর্টিকেল। এবং পার্ট 4, যেটাকে আমরা কি বলি? ডিপিএসপি, যেটাকে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বলা হয়, যেটা পার্ট 4-এ আছে এবং আর্টিকেল 36 থেকে 51-র মধ্যে আছে। এই সবকটাই মনে রাখবে। পার্টগুলো নিয়ে যদি মনে রাখতে না পারো, লিখবে কনস্টিটিউশন পার্ট বলে আমার চ্যানেলের নাম লিখবে, বারুইপুর কম্পিটিটিভ সেন্টার, সেখানে দেখবে ট্রিকের মাধ্যমে পুরো বলা আছে, তুমি ভুলতে পারবে না চাইলেও। নেক্সট কি? নেক্সট হচ্ছে 7 নম্বর প্রশ্ন, বলছে ভারতীয় নাগরিকত্ব আইন বা ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট প্রথম কত সালে পাস হয়? ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট প্রথম কত সালে পাস হয়? এটা দেখো 1955, এই সালটা মনে রাখবে, 1955, ঠিক আছে? তো এই সালটা কেন মনে রাখবে? দেখো, ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট, এই যে সিটিজেনশিপ নিয়ে যত কিছু আছে না, এই যে আমরা ভারতের নাগরিক বাই বার্থ, ঠিক আছে, তারপর বাই ডিসেন্ট, এই সমস্ত কিছু এই সিটিজেনশিপ অ্যাক্ট 1955-এ বলা। সুতরাং এই টাইপের জিনিসগুলো পরীক্ষায় আসে, আজকে বলে নয়, বহুদিন ধরে আসছে এবং আগামীতেও আসবে। সুতরাং ওই যে সিটিজেনশিপ নিয়ে এত কিছু না পড়ে যদি একটা কত সালে এসছে সেটা যদি পড়ো তাহলেও হবে, ঠিক আছে? এখানে দেখো 1960 সাল আছে। 1960 সাল মানে কি? বেরুবেড়ি মামলা, এটা মাথায় রাখবে। আর 1950 সালের 26শে জানুয়ারি মানে আমরা কি বুঝি? প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবস, ওই দিন থেকে সংবিধান কি হচ্ছে? কার্যকর হয়েছিল। নেক্সট বলছে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় এবং আত্মা বলে অভিহিত করেছিলেন কোনটাকে? ঠিক আছে, অপশান এতে আছে সাম্যের অধিকার, বিতে আছে স্বাধীনতার অধিকার, তারপর মানে সিতে আছে কি? প্রতিবিধানের অধিকার, আর ডিতে আছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। এটা কি হবে? এটা হবে আর্টিকেল 32, ঠিক আছে, প্রতিবিধানের অধিকার, যেটা আর্টিকেল 32। এবং বলে দিই, এই যে হার্ট অ্যান্ড সোল, ঠিক আছে, এইটা বহু মানুষগুলায়, যদি আমি তোমার জিজ্ঞেস করি যে সোল অফ দ্য কনস্টিটিউশন কোনটা, সোল অফ দ্য কনস্টিটিউশন, এইটা যদি আমি জিজ্ঞাসা করি, বহু মানুষ কিন্তু এই আর্টিকেল 32-কে বলে দেবে। আমি বলেছি হার্ট অ্যান্ড সোল হলে কী হবে? আর্টিকেল 32। আর যদি সোল অফ দ্য কনস্টিটিউশন হয় সেটা কী হবে? সেটা হবে প্রিঅ্যাম্বেল। কেন হবে? কারণ ঠাকুরদাস ভার্গব সংবিধানের এই যে মানে প্রিঅ্যাম্বেল বা প্রস্তাবনা, এটাকে কিন্তু সোল অফ কনস্টিটিউশন বলেছে। এই দুটো গুলিয়ে যায়, তাই জন্য এই দুটো আমি এখানেই বলে দিলাম। এবং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে সোল অফ কনস্টিটিউশন, ঠিক আছে। আর যদি হার্ট অ্যান্ড সোল বলে হচ্ছে আমাদের মানে হচ্ছে এই ডক্টর বি.আর. আম্বেদকরের আর্টিকেল 32। আর একটা কথা এখানে বলে দিই, আর্টিকেল 14-এ আছে সাম্যের অধিকার, যেটাকে আমরা ইংরেজিতে বলি ইকুয়ালিটি বিফোর ল। ওখানে কিন্তু একই সাথে ইকুয়াল প্রোটেকশন অফ ল, এই কথাটাও কিন্তু বলা যায়। তো যাই হোক, নেক্সট 9 নম্বর প্রশ্ন কি বলছে? 9 নম্বর প্রশ্ন বলছে যে লোকসভায় বা রাজ্যসভায় বিধানসভার আসন 1971 সালের জনগণনার ভিত্তিতে 2026 সাল পর্যন্ত অপরিবর্তিত রাখার কথা কোন সংশোধনীর মাধ্যমে বলা হয়েছে? তোমাদের কিছুদিন আগেই দেখবে আমাদের দেশে একটা খুব মানে হয়েছিল আর কি, বিতর্কে এসেছিল যে মহিলা সংরক্ষণ বিল। এই প্রশ্নটা দেখবে পরীক্ষায় আসবে। আমি বলছি এই প্রশ্নটা WBCS পরীক্ষায় আসবে, অন্যান্য পরীক্ষায় আসুক না আসুক, এই প্রশ্নটা পরীক্ষায় আসবে। তার কারণ কি? সবে আমাদের দেশে এই বিতর্ক থেকে মানে কিছুদিন আগে এই বিতর্কের জন্ম হয়েছিল। আমি বিতর্কটায় পরে আসছি, আগে উত্তরটা দিই, ঠিক আছে। 1971 সালের পর থেকে মানে ঠিক করা হয় যে 2026 সাল পর্যন্ত কি হচ্ছে যে লোকসভা সিট অপরিবর্তিত থাকা হবে, ঠিক আছে। মানে লোকসভা বলতে সংসদে, মানে সংসদে আমাদের যে সিট ছিল 545টা, সেখান থেকে দুটো তো বাদ দিয়ে দেওয়া হয়েছে 104 নম্বর সংবিধান সংশোধনে, অর্থাৎ এই মুহূর্তে কটা আছে? এই মুহূর্তে আছে 543টা। এই দুটো হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান, ওদেরকে এখন বাদ দিয়ে দেওয়া হয়েছে। এইবার দেখো, এই যে 543টা যে লোকসভা সিট আছে এবং রাজ্যসভায় যে সিটটা আছে 245টা, ঠিক আছে, এইটা 1971 সালের জনগণনার উপরে ভিত্তি করেই এই সিটটা নির্ধারণ করা হয়েছে, ঠিক আছে। এবং এইটা কত নম্বর সংবিধান সংশোধন? এইটা হচ্ছে তোমার 84 নম্বর সংবিধান সংশোধনে এই জিনিসটা করা হয়েছিল। এটা কত সালে হয়েছিল? এটা হয়েছিল 2001 সালে হয়েছিল, ঠিক আছে। এইবারে বলে দিই, বাকিগুলো আমি বলে দিই, তারপরে আমি এই জিনিসটা আসছি, কন্ট্রোভার্সিতে আসছি, কি কন্ট্রোভার্সি হয়েছিল। দেখো 42তম সংবিধান সংশোধন কত সালে হয়েছিল? 1976 সালে হয়েছিল। এবং আমি কি বলেছিলাম এখানে মনে রাখতে বলেছিলাম?
সোশিয়ালিস্ট, সেকুলার, আর কি, আর হচ্ছে ইন্টিগ্রিটি। এই তিনটে কথা কত সালে এসেছিল? এই 42তম সংবিধান সংশোধনের প্রিয়াম্বেল। তোমাদের এক্ষুনি বললাম যে প্রস্তাবনাকে কি করা যায় না, প্রস্তাবনাকে সহজে সংশোধন করা যায় না। একটু আগে তোমরা বললে না কেশবানন্দ ভারতী কেসে, এই কেশবানন্দ ভারতী কেস 1973 সালে হয়েছিল, এবং এই দেখো তারপরে 1976 সালে এসে এই তিনটে কথা অ্যাড হচ্ছে। তার মানে বুঝতে পারছো যে মানে বেসিক স্ট্রাকচার চেঞ্জ না করে অ্যাক্ট করা মানে কত চাপের। তো সুতরাং এই তিনটে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, 1 নম্বর। 2 নম্বরে কি আছে হচ্ছে 44তম সংবিধান সংশোধন। এটা কত সালে হয়েছিল? এটা হয়েছিল 1978 সালে। পরীক্ষায় খুব আসে। তার কারণ কি? তার কারণ হচ্ছে আগে ছিল সম্পত্তির অধিকার, যেটা আর্টিকেল 31 ছিল। সম্পত্তির অধিকার হচ্ছে কিংবা 19-এর একটা পার্টেতেও ছিল, যেটাকে আমরা 19-এর আর কি নয় 19-এর 5 বা 6 এরকম একটা জায়গায় ছিল যে সম্পত্তির অধিকার ছিল। ঠিক আছে, অত ডিটেলে লাগবে না, শুধু 31টা মনে রাখলেই হবে। সম্পত্তির অধিকার, এই অধিকারটা ছিল আগে ফান্ডামেন্টাল রাইট। ঠিক আছে, মানুষের ফান্ডামেন্টাল রাইট এই অধিকারটা ছিল। কিন্তু কথা হচ্ছে ধরো ফান্ডামেন্টাল রাইট তুমি সম্পত্তির অধিকার করে দিলে, এইবার ধরো আমার বাড়ির উপর দিয়ে রেল যাবে, মেট্রো রেল যাবে, আর আমি জায়গা ছাড়ছি না, তখন তো কিছু করতে পারবে না, তার কারণ ওটা আমার ফান্ডামেন্টাল রাইট। তাই জন্য কী করা হচ্ছে, 44তম সংবিধান সংশোধন করে কী হচ্ছে, 31 নম্বর আর্টিকেলটাকেই বাদ দিয়ে দেওয়া হচ্ছে। করে কোথায় নিয়ে চলে যাওয়া হচ্ছে? করে 300 এতে নিয়ে চলে যাওয়া হচ্ছে, যেটা হচ্ছে লিগাল রাইট করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, আর 86 নম্বর অ্যামেন্ডমেন্ট, 86 নম্বর অ্যামেন্ডমেন্ট কি? রাইট টু এডুকেশান, রাইট টু এডুকেশান। ঠিক আছে, এটা কি করা হচ্ছে? এই যে দেখবে তোমাদের 21 নম্বর আর্টিকেল ছিল, তার সঙ্গে 21-এর কী করা হয়েছে, 21-এর এ আর্টিকেলটা যুক্ত করা হলো। সেখানে কি বলা হলো? সেখানে বলা হলো 6 থেকে 14 বছরের যে সমস্ত শিশু আছে তাদেরকে ফ্রি প্রাইমারি এডুকেশান দিতে হবে। শুধু তাই নয়, তোমাদের যে ফান্ডামেন্টাল ডিউটি ছিল, আগে ছিল 10টা, তার সাথে একটা যুক্ত করা হয়েছিল, সেটাও কিন্তু এই একই কথা বলা হয়েছিল। তো এইগুলো মাথায় রাখতে হবে। এইবার যে জিনিসটা আমি বলছিলাম, এই যে আমরা বললাম যে এই 84তম সংবিধান সংশোধনের মাধ্যমে কী করা হচ্ছে, 2026 সাল পর্যন্ত কী করা হবে, আমাদের সিট বাড়ানো হবে না। এইবারে কি এসছে? এইবারে কিছুদিন আগে দেখবে একটা বিতর্ক এসেছিল যে মানে নারী সুরক্ষা বিল পাস নিয়ে, এবং সেটা পাস করতে দেওয়া হয়নি, এই নিয়ে বহু কথা বলছে। কিন্তু অ্যাকচুয়ালি বিরোধীদের যে কথাটা ছিল, বিশেষ করে রাহুল গান্ধী থেকে শুরু করে বাকি যারা যারা বিরোধী আছে, তারা এই কথাটা বলেছিল যে নারী সুরক্ষা বিল তো অলরেডি পাস হয়ে গেছে, ওটা নিয়ে তো কোনো সমস্যা নেই। ঠিক আছে, মানে কি বলা হচ্ছে যে 33 মানে তোমার হচ্ছে 1/3 হচ্ছে নারীরা পার্লামেন্টে থাকবে, থাক। ঠিক আছে, তৃণমূলের কল্যাণ ব্যানার্জি বলেছিল যে আমরা চাইছি 50% আপনি রিজার্ভ করে দিন, তাতেও সমর্থন দিয়ে দেবো। কিন্তু তার সাথে আর একটা বিল পাস হচ্ছিল, যেটাকে ডিলিমিটেশন বলা হয়। ডিলিমিটেশন মানে কি? মানে এই যে বলা হয়েছিল 2026 সাল পর্যন্ত যে সিট সেম থাকবে, মানে কি? মানে হচ্ছে পার্লামেন্টে ওই যে 543 আর হচ্ছে 245, এই যে দুটো সিটের যে আছে লোকসভা এবং রাজ্যসভায়, বলা হচ্ছিল যে এই দুটো সিট ফিক্স থাকবে, এটা 26 সাল পর্যন্ত। এইটাকে বাড়ানোর চেষ্টা করা হচ্ছিল। এবার সেটাকেই বলা হচ্ছে ডিলিমিটেশন। এই ডিলিমিটেশন কথাটা মাথায় রাখবে, কোন দিন কোন পরীক্ষায় চলে আসে। এবার এইটা নিয়েই সমস্যা হচ্ছিল, তার কারণ উত্তরপ্রদেশ, বিহার, যে সমস্ত রাজ্যে জনঘনত্ব বেশি, সেই সমস্ত মানে জনসংখ্যা বেশি, সেই সমস্ত রাজ্যে প্রচুর আসন বেড়ে যাচ্ছিল। ঠিক আছে, এবং তাতে কি হচ্ছিল, তাতে বলা হচ্ছিল যে পরবর্তীকালে উত্তরপ্রদেশ, বিহার যে জিতবে সেই ভারতে শাসন করবে, সাউথ ইন্ডিয়ার স্টেটগুলো ইগনোর হবে, বা নর্থ ইস্টের স্টেটগুলো ইগনোর হবে। এই নিয়েই হচ্ছে বিতর্কটা শুরু হয়েছিল। ঠিক আছে, তো আলটিমেটলি বিলটা পাস হয়নি। তো এই নিয়েও আমার চ্যানেলে একটা ভিডিও আছে, সেটা তোমরা চাইলে দেখতে পারো। নেক্সট কি? নেক্সট 10 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে ডিপিএসপি, যেটাকে আমরা কি বলি, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। বলছে আদালতের মাধ্যমে বলবৎযোগ্য নয়, যেটাকে কি বলা হয়, মানে তোমার যেটাকে এনফোর্স করা যায় না। ঠিক আছে, বলছে এই মানে এটি সংবিধানের কোন ধারায় স্পষ্ট বলা আছে? দেখো, ডিপিএসপি কত নাম্বার পার্টে আছে? ডিপিএসপি পার্ট 4-এতে আছে। ঠিক আছে, ডিপিএসপি কোথা থেকে আনা হয়েছে? ডিপিএসপি আনা হয়েছে আয়ারল্যান্ড থেকে, এটাও ঠিক আছে। ডিপিএসপির আর্টিকেল কত? ডিপিএসপির আর্টিকেল আছে 36 থেকে 51 পর্যন্ত ডিপিএসপির আর্টিকেল আছে। ঠিক আছে, তাহলে ডিপিএসপির এই যে 36 নম্বর আর্টিকেলে কি বলা আছে? 36 নম্বর আর্টিকেলে ডিপিএসপি বা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এর ডেফিনেশন দেওয়া আছে, মানে সংজ্ঞা দেওয়া আছে। যে কোনো পার্টের শুরুর আর্টিকেলটা তার সংজ্ঞা হয়, একটু খেয়াল করে দেখবে। আর এই 37 নম্বর আর্টিকেলেই বলা আছে যে ডিপিএসপির কোনো ঘটনা যদি কোনো রাষ্ট্র পালন না করে, তার জন্য সেটা নিয়ে তুমি কোর্টে যেতে পারবে না। অ্যাজ ফর এক্সাম্পল, ধরো 40 নম্বর আর্টিকেলে
কি বলা ছিল 40 নম্বর আর্টিকেলে বলা আছে পঞ্চায়েত রাজ। আমাদের দেশে কিন্তু মানে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু পঞ্চায়েত রাজ মানে স্বাধীনতার পর থেকে ছিল না, কিংবা প্রজাতন্ত্র 1950 সালের পর থেকেও ছিল না। আমাদের দেশে সিপিএম যখন ক্ষমতা আসে 1977 সালের পর থেকে কিন্তু আর্টিকেল 40 অর্থাৎ পঞ্চায়েত ব্যবস্থা শুরু হয়েছে। এবার তুমি বলবে সংবিধানে লেখা আছে, আমাদের এখানে শুরু হয়নি কেন? তুমি কোর্টে যাবে, কোর্ট বলবে হবে না বাবু। তার কারণ কি, এখানে 37 নম্বর আর্টিকেলে বলা আছে কি এটা হচ্ছে মানে আদালতের মাধ্যমে বলবৎযোগ্য নয়। তাহলে উত্তর কোনটা হলো? অপশান বি। আরও একটা এক্সাম্পল দিই, 41 আর্টিকেলে কি বলা আছে? 41 আর্টিকেলে ভাতার কথা বলা আছে, ঠিক আছে, ভাতা, ঠিক আছে। কিংবা ধরো এই 39 আর্টিকেলে কি বলা আছে? ইকুয়াল পে ফর ইকুয়াল রাইট, এই ওয়ার্ক, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, এই কথাটা কোথায় বলা আছে? এই কথাটা বলা আছে 39 আর্টিকেলে, ঠিক আছে। কিন্তু এইবারে দেখো, তুমি একটু গ্রামে গঞ্জে চলে যাও, গিয়ে দেখবে মানে যারা পুরুষ তারা মহিলাদের থেকে বেশি কামায়, অথচ একই কাজ করছে। এবার তুমি ওইটা নিয়ে আদালতে যাবে? যেতে পারবে না। তার কারণ কি? এটা ডিপিএসপির মধ্যে আসছে, ঠিক আছে। আচ্ছা, সব বলে দিলাম, যেখানে 38 নাম্বারটাও বলে দিই। এখানে আছে ওয়েলফেয়ার স্টেট, ঠিক আছে, ওয়েলফেয়ার স্টেট, এই কথাটা বলা আছে কোথায়? 38 নাম্বার আর্টিকেলে, ডিপিএসপির মধ্যে এগুলো ইম্পর্টেন্ট আর্টিকেল। নেক্সট 11 নাম্বার প্রশ্ন কি বলছে? বলছে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে শিক্ষার অধিকারকে, রাইট টু এডুকেশনকে মৌলিক অধিকার করার অন্তর্ভুক্ত করা হয়েছিল? আমি তোমাদের এক্ষুনি বলে দিলাম 86 অ্যামেন্ডমেন্ট 2002। সেখানে কি বলেছিলাম? 21 এ আর্টিকেলে এটা যুক্ত করা হয়েছিল, করে এটাকে মৌলিক অধিকার করা হয়েছে, ঠিক আছে। এবং আমি তোমাদের সবসময় বলি, এই যে অ্যামেন্ডমেন্টগুলো, আমি যখনই একটা কোনো অ্যামেন্ডমেন্ট আনি না, বাকি সব যে অপশানগুলো বলি সেগুলোও মাথায় রাখবে, তার কারণ এইগুলোই পরীক্ষা আসে। বিসিএস এর আগে আমি এতবার বলবো এগুলো যে মাথায় পুরো ঢুকে যাবে, ভুলবে না। যেমন এখানে আছে 44 নম্বর আর্টিকেল 78, এটা তোমাদের কতবার বলেছি আমি। এটা কি হচ্ছে 31 নম্বর যে আর্টিকেল, সেটা বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে গিয়ে 300 এ আর্টিকেলে চলে যাচ্ছে, যেটা লিগাল রাইট হয়ে যাচ্ছে। মানে ফান্ডামেন্টাল রাইট থেকে বন্ধ হয়ে গিয়ে কি করা হচ্ছে? লিগাল রাইট করা হচ্ছে। এবং এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে সম্পত্তির অধিকার, তাই না? সম্পত্তির অধিকারকে আমরা কি করছি? তুলে দিচ্ছি, ঠিক আছে। নেক্সট কি আছে? নেক্সট এই তো মানে 73 1992 সালে, এটা তো বিখ্যাত। তার কারণ কি? এখানে পঞ্চায়েতি ব্যবস্থা এসেছিল, এই আইনিভাবে পঞ্চায়েতি ব্যবস্থা। এর থেকে যদি আর এক স্টেপ মানে এতে আসো, তাহলে কি হচ্ছে 74তে কি এসেছিল? মিউনিসিপ্যালিটি, ঠিক আছে। এইটাই ছিল 74তে, ঠিক আছে। আবার দেখো এখানে 91 অ্যামেন্ডমেন্ট, এটাও গুরুত্বপূর্ণ। তার কারণ কি? তার কারণ হচ্ছে, আচ্ছা এই মুহূর্তে বলো তো পশ্চিমবঙ্গে মানে দেখেছো তো আমাদের এমএলএ তৈরি হয়ে গেছে, সব এমএলএরা দাঁড়িয়েছিল আমাদের রাজ্যে কটা? 294টা এমএলএ। ভেরি গুড। 294টা এমএলএর মধ্যে একটা হলো তো শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তাই না? একটা হয়ে গেল শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী। কি লিখছি কে জানে। মুখ্যমন্ত্রী হলো কে? শুভেন্দু অধিকারী, ঠিক আছে। আচ্ছা, মন্ত্রী আর এমএলএ এর মধ্যে তাহলে পার্থক্য কি? স্পেশাল কোনো দপ্তর তাকে দিতে হবে। এবার কথা হচ্ছে, আমি তাহলে কজন এমএলএকে আমি দপ্তরে পাঠাবো, মানে সেই মন্ত্রিত্ব দেবো? তুমি বলবে কেন? 294 জন্য শুভেন্দু অধিকারী যে কটা সিট পেয়েছে, 208 না কটা, সেটা সবটাই মন্ত্রী করে দাও ওদের। হয় নাকি এইভাবে? তাহলে রাজ্যে সবাই মন্ত্রী হয়ে ঘুরবে। এটা সেন্ট্রালের ক্ষেত্রেও তাই, সবাই মন্ত্রী হয়ে ঘুরবে, ওই রকমভাবে হয় না। তাহলে কি করতে হবে তোমাকে? তাহলে করতে হবে একটা নির্দিষ্ট মানে সীমা করে দিতে হবে। এই অ্যামেন্ডমেন্টে সেই জিনিসটা বলা হয়েছে। 91 অ্যামেন্ডমেন্ট 2003 সালে বলা হয়েছে যে তোমার যত কটা এমএলএ, ঠিক আছে, রাজ্যে যত কটা এমএলএ কিংবা ধরো সেন্ট্রালে যে কটা এমপি আছে টোটাল, তার 15% হচ্ছে মন্ত্রী হবে। মানে আমাদের রাজ্যে 294টা এমএলএ সিট আছে, আমি তর্কের খাতিরে ওটাকে ধরে নিলাম 300টা সুবিধার জন্য। তাহলে 300-র 15% মানে কত? 300-র 15% করো অঙ্ক, তাহলে কাটছে কত হচ্ছে? 45। তার মানে আমাদের রাজ্যে 45 থেকে একটু কমিয়ে দাও, 44 কি 43, এর থেকে বেশি কিন্তু মন্ত্রী করা যাবে না, সে যে মন্ত্রীই হোক না কেন। এত কটার থেকে বেশি তুমি মন্ত্রিত্ব দিতে পারবে না মানুষজনকে, বোঝা গেল তো? এইটা কিন্তু এই 91 নম্বর অ্যামেন্ডমেন্টে বলা আছে। এত কিছু বলছি গেলে আরেকটু বলে দিই, দিল্লিতে কিন্তু এইটা নয়। দিল্লিরটা হচ্ছে 69 অ্যামেন্ডমেন্টের দিল্লির সমস্ত কিছু বলা হয়েছে। দিল্লিতে বলা হয়েছে 10%, মানে দিল্লিতে টোটাল এমএলএ থাকে 70টা, তার 10% মানে 7টা মন্ত্রী দিল্লিতে করা যায়, ঠিক আছে। দিল্লিরটা শুধু একটু এক্সেপশনাল। আচ্ছা, নেক্সট 12 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য কত নম্বর পার্ট বা ধারায় যুক্ত করা হয়েছে? আমি বলে বলে ফেড আপ হয়ে গেলাম। মৌলিক কর্তব্য বা কী হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটি, এটা আগে সংবিধানে ছিলই না। এটা কি করা হয়েছে? আমাদের যেটা তোমাদের 42 সংবিধান সংশোধন,
এটা করা হয়েছিল কত 1976 সালে, 42 সংবিধান সংশোধন 1976 সালে করা হয়। তখন কি করা হচ্ছে, তখন 51, এই যে 51 নম্বর আর্টিকেল আছে, ঠিক আছে, আরও ভালো করে দিই জিনিসটা হচ্ছে তোমার আর্টিকেল যে 4 ছিল, এই পার্ট যে 4 ছিল, সেই 4-এর এতে যুক্ত করা হয়েছে। এবং আর্টিকেল যদি তুমি দেখো, আর্টিকেল হচ্ছে কি 51 এতে যুক্ত করা হচ্ছে। তার মানে কোনটা হচ্ছে, তার মানে হচ্ছে মানে অপশান বি, অর্থাৎ পার্ট 4-এর এ, আর্টিকেল 51-এর এ, এখানে কিন্তু যুক্ত করা হচ্ছে কি ফান্ডামেন্টাল ডিউটি। আচ্ছা, এটাও বলে দিই, এই যে মানে আমি বললাম যে 42তম সংবিধান সংশোধন, এখানে কটা, এটা হচ্ছে কি, এখানে হচ্ছে 10টা ফান্ডামেন্টাল ডিউটি যুক্ত করা হয়েছিল, ঠিক আছে। তারপরে আসছে কত, তারপরে আসছে মানে পরবর্তী অ্যামেন্ডমেন্ট, সেটা কি, সেটা হচ্ছে 86th অ্যামেন্ডমেন্ট। 86th অ্যামেন্ডমেন্ট, সেখানে আরও একটা যুক্ত করা হচ্ছে। এই মুহূর্তে কটা আছে, এই মুহূর্তে আছে 11টা। এবং আরেকটা বলে দিই, এই যে তোমার মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস, এটা শরণ সিং কমিটির সুপারিশে কিন্তু করা হয়েছিল, ঠিক আছে। কার সুপারিশে, শরণ সিং কমিটি। নেক্সট 13 নাম্বার কি বলছে, ভারতের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন এবং এটি সংবিধানের কত নম্বর ধারায় বর্ণিত আছে, ঠিক আছে। ভারতের প্রধানমন্ত্রীকে কে নিযুক্ত করে, এটা কোনো কোশ্চেনই না। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের রাষ্ট্রপতি হচ্ছে ভারতের সংবিধানের মানে একে মানে প্রধানমন্ত্রীকে নিযুক্ত করে। এবং বলছে এটা হচ্ছে কত নাম্বার ধারায় বর্ণিত আছে, এটা কত নম্বর ধারায় বর্ণিত আছে দেখো, 75 বললে আরও ডিটেলে চলে যাও। 75-এর এতে হচ্ছে আর মানে 1-এ হচ্ছে এটা কথাটা বলা আছে। আচ্ছা, প্রেসিডেন্ট কাকে কাকে নিয়োগ করে, এটা খুব ইম্পর্টেন্ট। প্রথমে আসো চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া শুধু তাই নয়, আদার্স যে জাজ আছে তাদেরকে নিয়োগ করে, ঠিক আছে। এবার কি, এই যে আমাদের ক্যাগ, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, তাকে নিয়োগ করে। অ্যাটর্নি জেনারেল তাকে নিয়োগ করে। যে ফিনান্স কমিশন হয়, সেই ফিনান্স কমিশনারকে নিয়োগ করে। আর কি, আর হচ্ছে ধরো ইলেকশন কমিশনার এবং বাকি যে সদস্যগুলো আছে তাদেরকেও নিয়োগ করে। তো প্রেসিডেন্ট মোটামুটি ভাইস প্রেসিডেন্টকে নিয়োগ করে, ঠিক আছে। এইগুলো মোটামুটি পরীক্ষায় আসে। নেক্সট 14 নম্বর প্রশ্ন কি বলছে, সংসদের কোনো কক্ষের সদস্য না হয়েও কোনো ব্যক্তি সর্বোচ্চ কতদিন কেন্দ্রীয় মন্ত্রী বা প্রধানমন্ত্রী পদে বহাল থাকতে পারেন। এই জিনিসটা বলার আগে আমাদের এই মুহূর্তে ভোট হয়েছে কত সাল, 2026 সাল। এর আগের ভোট হয়েছিল কত সালে, 2021 সাল। এবং 2021 সালের ভোটটা আমি বলছি, ঠিক আছে, আমাদের রাজ্যের ভোটের কথা বলছি, বিধানসভা ভোটের কথা। এই 2026 সালে তো শুভেন্দু অধিকারী জিতলো, 2021 সালে মমতা মানে তৃণমূল জিতেছিল। কিন্তু নন্দীগ্রাম সিটটা তোমাদের হয়তো মনে আছে, নন্দীগ্রাম, এই নন্দীগ্রামে কি হয়েছিল, নন্দীগ্রামে যেটা হয়েছিল সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী ভার্সেস মমতা ব্যানার্জি, ঠিক আছে। দুজনে কিন্তু লড়েছিল এবং এন্ড অফ দ্য ডে মমতা ব্যানার্জি কিন্তু ওখানে হেরে গেছিল, ঠিক আছে। তাহলে মমতা ব্যানার্জি নিজে হেরে গেছে, কিন্তু টিএমসি কিন্তু জিতে গেছিল, মনে পড়ছে, তৃণমূল জিতে গেছিলো, অবশ্যই জিতে গেছিলো, তা নাহলে এতদিন ক্ষমতায় ছিল কীভাবে। এবার তাহলে কি হচ্ছে, মমতা ব্যানার্জি তাহলে কী করেছিল, তারপরে মমতা ব্যানার্জি কিন্তু মুখ্যমন্ত্রী এই হিসাবে কিন্তু শপথ নিয়েছিল, উনি কিন্তু মুখ্যমন্ত্রী হয়ে গেছিল। এবার ওই সময় বহু মানুষ প্রশ্ন করেছিল যে হেরে গিয়ে কী করে মুখ্যমন্ত্রী হতে পারে, শুধু মুখ্যমন্ত্রী বলে নয়, প্রধানমন্ত্রীও হতে পারে, কিংবা কিচ্ছু নয়, আমাকেও যদি পুরো এই মুহূর্তে ধরো বিজেপি থেকে বললো যে আমি পড়াচ্ছি, এই চলুন তো আপনি গিয়ে মুখ্যমন্ত্রী হবেন, কিংবা কোনো একটা মন্ত্রী হবেন, হতেই পারি আমি, কোনো সমস্যা নেই। কিন্তু প্রোভাইডেড 6 মাসের মধ্যে কোথাও থেকে আমাকে একটা উপনির্বাচন হোক, যেভাবে হোক আমাকে জিতে আসতে হবে। ঠিক যেভাবে মমতা ব্যানার্জি কী করেছিল, মমতা ব্যানার্জি নন্দীগ্রামে তো হেরে গেছিল, কিন্তু উনি কী হয়েছিল, উনি মুখ্যমন্ত্রী হয়ে গেছিল আগে, হয়ে গিয়ে কী করলো, তারপর ভবানীপুর যে আসনটা সেখানে উনি জিতে বাই ইলেকশন করে জিতে এসে তারপরে উনি মন্ত্রিত্ব মানে একটা এমএলএ হয়ে গেছিলো। কিন্তু মানে ওই জিনিসটা তোমার 6 মাসের মধ্যে গ্যাপ পূরণ করতে হবে, তা নাহলে কিন্তু হবে না। নেক্সট 15 নম্বর প্রশ্ন বলছে, লোকসভার কোনো সদস্য তার পদত্যাগপত্র কার কাছে জমা দেয়। দেখো, লোকসভা এইটা ধরো পার্লামেন্টে কি হয়, পার্লামেন্টের কী কী নিয়ে গঠিত, একটা হচ্ছে লোকসভা, একটা হচ্ছে রাজ্যসভা, আর একটা হচ্ছে প্রেসিডেন্ট, ঠিক আছে। তো কি হচ্ছে, এই যে লোকসভা, এই লোকসভার এখানে একজন মনিটর থাকে, ঠিক আছে। সেই মনিটরটার নাম কি, আমাদের ক্লাসে যেমন একজন মনিটর থাকতো তেমনি লোকসভায় একজন মনিটর থাকে, তাকে আমরা স্পিকার বলি, ঠিক আছে। লোকসভা এই স্পিকার একে বরখাস্তও করতে পারে, সাসপেন্ডও করতে পারে। আবার এদের যখন ইচ্ছা হবে যে এরা পদত্যাগপত্র দেবে, এরা কিন্তু স্পিকারকেই দেবে, তার কারণ স্পিকারকে ইনি কিন্তু অলরেডি নিয়োগ করে কিন্তু রেখেছেন, ঠিক আছে। প্রেসিডেন্টের সবসময় কাজ পড়েনি যে কোন এমএলএ মানে এই 543টা এখন এমপি আছে, এই 543টা এমপি সারাক্ষণ কে পদত্যাগ দিচ্ছে কী দিচ্ছে, এই প্রেসিডেন্ট সবসময় ওই একটা কাজের জন্য নেই,
ঠিক আছে, তাহলে লোকসভার কি হচ্ছে, লোকসভার যা যাবতীয় সমস্যা সব ইনি দেখবে স্পিকার, আর রাজ্যসভায় হলে কি হবে, রাজ্যসভায় হলে হবে আমাদের ভাইস প্রেসিডেন্ট, ঠিক আছে, যেটাকে আমরা এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা বলে থাকি। তাহলে এখানে কি হবে, এখানে অপশান সি হবে হচ্ছে লোকসভা স্পিকার। 15 নম্বর প্রশ্নের উত্তর। নেক্সট 16 নম্বর প্রশ্নের উত্তর কি হবে, বলছে সংসদের দুটি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ কত দিনের বিরতি থাকতে পারে। দেখো এটা কি, এটা উত্তরটা আমি বলে দিই, এটা হচ্ছে কত, 6 মাস, ঠিক আছে। সংসদের অধিবেশন যেটাকে আমরা সেশন বলছি, এখানে সংসদের টোটাল কটা সেশন থাকে, সংসদের টোটাল হচ্ছে 3টে সেশন থাকে। প্রথম সেশনটার নাম কি, প্রথম সেশনের নাম হচ্ছে বাজেট, ঠিক আছে। এই যে বাজেট সেশন, এই বাজেট সেশন টোটাল কত দিনের হয়, বাজেট সেশন হয় ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয় আর মে মাসে গিয়ে শেষ হয়, ঠিক আছে। বাজেটের পরে কি হচ্ছে, বাজেটের পরে হচ্ছে মনসুন সেশন, যেটাকে বর্ষাকালে, ঠিক আছে। মে মাসে শেষ হলো, জুন মাসটা রেস্ট, জুলাই থেকে শুরু, আর কতদূর সেপ্টেম্বর থেকে আবার সেপ্টেম্বর অবধি চলবে, ঠিক আছে। তারপরে আসবে উইন্টার সেশন, ঠিক আছে, উইন্টার শীতকালীন অধিবেশন, সেপ্টেম্বর অবধি হয়ে গেল, অক্টোবর মাসে সবাই বাড়ি থেকে একটু রেস্ট নেবে, আবার নভেম্বর মাসে আসবে, নভেম্বর থেকে ডিসেম্বর, ঠিক আছে। এবার তোমাদের এই প্রশ্নটাও আসে, এদের মধ্যে সব থেকে লংগেস্ট সেশন কোনটা, বাজেট সেশন, ফেব্রুয়ারি থেকে মে। সব থেকে শর্টেস্ট কোনটা, উইন্টার সেশন, যেটাকে শীতকালীন অধিবেশন বলে, ঠিক আছে। এইটা হচ্ছে একটু মাথায় রাখবে। নেক্সট 17 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে লোকসভার প্রোটেম স্পিকার, লোকসভার প্রোটেম স্পিকারকে কে নিযুক্ত করে, ঠিক আছে। এখানে অপশানে কে আছে, লোকসভার বিদায়ী স্পিকার, ভারতের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি, লোকসভার প্রবীণ সদস্য নিজে, ঠিক আছে। দেখো প্রোটেম স্পিকারটা কি, আমি একটা জিনিস বলে দিই, তারপরে উত্তরটা আমি আসছি। আমি পুরো একদম এক্সাম্পল দিয়ে বোঝাবো, তোমরা সেরকম হলে একটু সার্চও করবে, দেখবে আরও ভালো মাথায় ঢুকে যাবে। প্রথম কথা হচ্ছে, আমি লোকসভা দিয়ে এখানে বলেছে বটে, লোকসভা মানে কি, এই তো হচ্ছে লোকসভা, তাই না, এই তো হচ্ছে লোকসভা। লোকসভা কী কী দিয়ে গঠিত, এই হচ্ছে তোমার মানে প্রেসিডেন্ট, মানে পার্লামেন্ট কী দিয়ে, একদিকে লোকসভা, এদিকে রাজ্যসভা, আর একদিকে প্রেসিডেন্ট, এটা নিয়ে গঠিত। ঠিক সেম জিনিসটা তো আমাদের রাজ্যেও আছে, তাই না, মাঝখানে থাকে গভর্নর, এদিকে থাকে এমএলএ, আর এদিকে থাকে এমএলসি। এবার তোমরা এমএলসিটা কোনো দিন দেখোনি, তার কারণ আমাদের রাজ্যে এই এমএলসি বলে কিছু হয় না। লোকসভা বলো, এই পার্লামেন্ট বলো, আর আমাদের রাজ্যের বিধানসভা বলো, জিনিসটা একই টাইপের কাজ করে। আমি এক্সাম্পলটা দিচ্ছি বিধানসভা দিয়ে, তার কারণ সবে ভোট হয়েছে, তোমরা বুঝতে পারবে। দেখো আমাদের বিধানসভা, তোমরা সবাই জানো বিমান ব্যানার্জি হচ্ছে আমাদের বিধানসভার স্পিকার ছিলেন, তাই না, এই আমাদেরই বারুইপুরের উনি এমএলএ ছিলেন, ঠিক আছে, টিএমসি থেকে উনি ছিলেন। এবং এই যে এমএলএরা বসতো এখানে, স্পিকারে যে বসতেন তার নাম হচ্ছে বিমান ব্যানার্জি, ঠিক আছে। এবার বিমান ব্যানার্জি, এবার দেখো এই এমএলএ ছিল আমাদের সব। এবার কি হচ্ছে, ভোটের আগে 2021 ভোটের আগে এই এমএলএদের সব টার্ম শেষ, 5 বছর শেষ, সবাই এমএলএ পদ খারিজ। বিমান ব্যানার্জি কিন্তু পরের যে মানে সরকার আসছে তার আগে পর্যন্ত কিন্তু উনি স্পিকার থাকবেন। এবার ঠিক আছে, তো যেই এখানে কি হলো, যেই এখানে হেরে গেল, মানে হেরে গেল বলতে একটা মানে তৃণমূল ধরো হেরে গেল, কিংবা ধরে নাও যে একটা টার্ম শেষ হয়ে গেল, নেক্সট যখন সরকার আসবে, ঠিক যেভাবে বিজেপি ধরো এসছে, আসার সময়, সে বিজেপি কেন, তৃণমূলে আসলেও একই ব্যাপার হতো। তো এই আসার সময় কি হয়, আমাদের যে গভর্নর আছে, ঠিক আছে, তিনি একজনকে একটা টেম্পোরারি স্পিকার বানিয়ে রাখে। এই ঘরের একজন মনিটর তো লাগবে, কারণ সবাই তো জিতেছে, জিতে গিয়ে ঘরে বসবে, ঠিক আছে। দেখবে আমাদের স্কুলে টুলে দেখতে, মানে আমাদের স্কুলে আমরা দেখতাম যে ধরো প্রথম দিন ক্লাস হচ্ছে, মাছের বাজার বসে যেত একটা, আমাদের মানে এলো, আমাদের হেডমাস্টার এলো, কিংবা কেউ একজন হেডমাস্টার না, ধরো কোনো একটা টিচার এলো, এই তুই দেখ তো, মানে আজকে তুই মনিটর করতো, ক্লাসটা মনিটর করবি, কারণ আমাদের স্কুলের মনিটর ব্যাপারটা খুব মানে সিরিয়াস ব্যাপার ছিল। হেডমাস্টার যথারীতি, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, কিছু কমিটির টিচার এবং প্রত্যেকটা ক্লাসের স্টুডেন্ট বসে সেই কাইন্ড অফ ইলেকশন টাইপের হয়ে আর কি মনিটর হতো। সুতরাং মনিটর ওইভাবে সহজে করা যেত না। কী করা হতো, প্রথম দিন ওই 2-4টে দিন ঝামেলা যাতে না হয়, সেই জন্য কী হতো, আমাদের যে কোনো একজন টিচার এসে বলতো তুই আজকে মনিটর করিস, তো সেও করছে। ঠিক সেম এইভাবে যখন নতুন একটা মানে তোমার এমএলএরা এলো, এই যেখানে ঘরে এলো, একজন তো লাগবে, যে মানে এখন তো স্পিকার টিকার আর কেউ নেই, কারণ আগের সরকার তো ভেঙে গেছে, তাহলে একজনকে লাগবে। সেই লোকটাকে, সেই মানুষটাকে কী হচ্ছে, গভর্নর নিজে ঠিক করে নেবে, ঠিক আছে। গভর্নর কাকে ঠিক করেছিল এবছর, তাপস রায়কে, একটু খেয়াল করবে, তাপস রায়। এবার আমাদের যেটা একদিনের মনিটর, আর এই বিধানসভায় সেটাকে বলা হয় প্রোটেম স্পিকার, লোকসভাতেও সেম,
ঠিক আছে, লোকসভাতেও সেম, আমি বিধানসভা দিয়ে বোঝাচ্ছি, লোকসভাতেও সেম, ওখানেও ওরকম এক দুদিনের জন্য যাকে বেছে নেওয়া হয় তাকে কি করা হয়, তাকে বলা হয় প্রোটেম স্পিকার। ইনি কি করেন, ইনি হচ্ছেন সমস্ত যারা ওই সদস্যরা এলো, এমএলএ এলো, ঠিক আছে, তাদের কি করলো, তাদের শপথ বাক্যটা আর কি পাঠ করিয়ে দেন। ঠিক আছে, এমএলএ হয়েছে দেখবে, এই আমাদের দেখবে এমএলএ হয়েছে সবাই, মানে একজন মানে ওই বিধানসভাতে দেখবে সবাই একটু শপথ বাক্য পাঠ করে নিয়েছে, ঠিক আছে। তারপর খুব ভালো পাঠ করেছে দেখবে ডেরেক ওব্রায়ান বলছি, সরি, ওই যে নামটা কি আমি ভুলে যাচ্ছি, ওই একটু নামই করে খুব ভালো পাঠ করেছে সে, মানে সে তোতলা ছিল পাঠ করতে করতে, সে যাই হোক। তো মোটামুটি ওই এরা হচ্ছে শপথ বাক্যটা ওখানে পাঠটা করে নিয়েছে, ঠিক আছে। এবার তাপস রায় এনার কাজ হয়ে গেল। এইবারে কি হচ্ছে, এইবার দেখবে তোমরা ওই শুভেন্দু অধিকারী আর তৃণমূলের কে ছিল আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, দুজনে বগল দাবা করে একজনকে নিয়ে দেখবে হেঁটে 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 গেল, ঠিক আছে। দেখবে ভিডিওটা দেখবে খুব ভালো লাগবে, শুভেন্দু অধিকারী একদম এরকমভাবে সবাই এরকম সদস্যদের সব শপথ টপথ নেওয়া হয়ে গেছে। এবার কি হচ্ছে, এবার শুভেন্দু অধিকারী এবং তৃণমূল থেকে ছিল, আমি নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, তো দুজনে বগল দাবা করে একজনকে দেখবে নিয়ে গেল। অ্যাকচুয়ালি কী হয়, একজন হচ্ছে শাসক দল মানে বিজেপি, আর একজন হচ্ছে বিরোধী, দুজনে মিলে কী হয়, দুজনে মিলে একজনকে একদম ধরে নিয়ে যায়, দুজনে দুটো হাত ধরে নিয়ে যায়। এটা একটা মানে কী বলবো কালচার, যে স্পিকার হতে পারে বিজেপি থেকে কিন্তু নিউট্রাল। আমাদের যে রথীনবাবু আছে, ঠিক আছে, রথীন্দ্রনাথ বোস, মোস্ট প্রবাবলি রথীন্দ্রনাথ বোস, ইনি হচ্ছে ওই কোচবিহারে আছে, কোচবিহারের দক্ষিণ থেকে উনি এমএলএ হয়েছিল, ঠিক আছে। এখন এই মুহূর্তে রথীন্দ্রনাথ বোসই কিন্তু হচ্ছে আমাদের স্পিকার। দেখবে দুজনে মিলে গেল, গিয়ে কী করলো, গিয়ে এখানে পার্মানেন্টলি বসিয়ে দিয়ে চলে এলো, ঠিক আছে, চেয়ারটা। এবং দেখবে তাপস রায় একটা হ্যান্ডশেক করলো, রথীনবাবু আবার গলা জড়িয়ে ধরলো, ঠিক আছে, মানে উনি প্রোটেম স্পিকার ছিল তাপস রায়, ঠিক আছে। এবং তাপস রায় হ্যান্ডশেক করলো, রতিনবাবু বসার আগে দেখবে গলা টলা একটু জড়িয়ে ধরলো, ধরে এখানে বললো, খুব সুন্দর দৃশ্য, একটুখানি সার্চ করে নেবে। তাহলে আমি যে পুরো স্টোরিটা বললাম, প্রোটেম স্পিকার তাহলে কে হলো, তাপস রায়, যে 2-3 দিনের জন্য স্পিকার ছিল, জাস্ট কিছু প্রথম দিন পরিচালনার জন্য। তারপরে একটা পার্মানেন্ট স্পিকার করা হলো, তাকে কি বলছি, রথীন বোস, ঠিক আছে। তাহলে এই যে তাপস রায়কে কে নিযুক্ত করেছিল, আমি কি বলেছিলাম, গভর্নর। এটা তাপস রায়ের ক্ষেত্রে হয়েছে। সেম জিনিসটা যদি পার্লামেন্টে হয়, পার্লামেন্টে লোকসভায় হলে কে হবে, লোকসভায় যদি এইরকম প্রোটেম স্পিকার, তাহলে এই যে ঘরে কে থাকে, প্রেসিডেন্ট থাকে, তাহলে ওখানে কি হচ্ছে, রাষ্ট্রপতি তাকে নিয়োগ করবে। আমি বোঝাতে পারলাম। আর এখানেও তাই, লোকসভারও ভিডিও আছে, তুমি দেখবে এই যে ওম বিড়লা যে আমাদের লোকসভা স্পিকার, ঠিক আছে, এই লোকসভা স্পিকারকে দেখবে নরেন্দ্র মোদী এক হাত আর রাহুল গান্ধী এক হাত, দুজনে ধরে নিয়ে গেছিলো উপরে, এবং ওনাকে উপরে বসিয়ে দিয়ে চলে এসেছিলো। আবার রাহুল গান্ধী ওই নিয়ে পরবর্তীতে আবার মানে সংসদে প্রশ্নও তুলেছিল, যে আমি যখন ওই চেয়ারের সামনে গিয়ে আপনার সাথে হ্যান্ডশেক করলাম, আপনি নর্মালি হ্যান্ডশেক করলেন, আর মোদী সাহেব যখন হ্যান্ডশেক করলেন আপনি মাথাটা নিচু করলেন, আপনি স্পিকার, আপনি মাথা নিচু করবেন কেন? স্পিকার হচ্ছে লোকসভার সব থেকে হেড, তাই না? তো এই সমস্ত জিনিসগুলো একটুখানি যদি একটু মানে ম্যাচও করে নাও না, এদিক ওদিক থেকে দেখে নাও না, জিনিসটা আরও ভালো লাগবে। যাই হোক, নেক্সট 18 নম্বর প্রশ্নটা কি বলছে লোকসভায় অনাস্থা প্রস্তাব, যেটাকে আমরা নো কনফিডেন্স মোশন বলি, পেশ করতে গেলে ন্যূনতম কতজন সদস্য বা সংসদের সমর্থন লাগবে? এটা হচ্ছে একদম 50 জন, ঠিক আছে, এটা নিয়ে কোনো কথা নয়, ঠিক আছে, একদম 50 জন লাগবে, এবং অনাস্থা প্রস্তাব জারি হয়ে গেলে কিন্তু সরকার ভেঙে যাবে। নেক্সট 19 নম্বর প্রশ্ন কি বলছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত? হাইকোর্টের কত? হাইকোর্টের হচ্ছে 62, সুপ্রিম কোর্টের কত? সুপ্রিম কোর্টের হচ্ছে 65, ঠিক আছে। আর এই মুহূর্তে আমাদের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে সূর্যকান্ত, তাই না? এবং ইনি কিছুদিন আগে সেই আমাদের যারা ইউথ জেনজি তাদেরকে ককরোচ বলেছে, সেই নিয়ে ককরোচ পার্টি খুলে একটা যা ইচ্ছা তাই হচ্ছে এখন, এটা ঠিক আছে, বিশাল প্রতিবাদ হচ্ছে। তো যাই হোক, নেক্সট 20 নম্বর প্রশ্ন কি বলছে, হাইকোর্টের মূল এলাকা, যেটাকে আমরা অরিজিনাল জুডিসডিকশন বলছে নিচের কোন বিষয়টি এক্ষেত্রে প্রযোজ্য নয়, মানে মূল এলাকায় কোন বিষয়টি প্রযোজ্য না, এটা মানে জানতে চেয়েছে। এটা কি হবে? এটা হবে অপশান সি, মৌলিক অধিকার বলবৎ করা, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার মানে অরিজিনাল জুডিসডিকশনের মধ্যে আসে না, ঠিক আছে, এইটা আসে 226 নম্বর হাইকোর্টের আর্টিকেলে, ঠিক আছে, যেটাকে রিটস জারি করা বলা হয়, এবং সুপ্রিম কোর্টে যেটা 32 নম্বর আর্টিকেলে আছে, ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইটের মধ্যে যেটা পড়ে, ঠিক আছে। এখানে দেখো দেওয়ানি মামলা আছে। দেওয়ানি মামলা মানে কত? দেওয়ানি মামলা মানে হচ্ছে অ্যাকচুয়ালি মৌলিক অধিকার বলবৎ তো অরিজিনাল জুডিসডিকশনটাই আগে বলে দিই, অরিজিনাল জুডিসডিকশনটা 131 নম্বর আর্টিকেলের মধ্যে আসে। দেওয়ানি মামলা কত নম্বরে আসে? দেওয়ানি মামলা আসে 133-এ। আর ফৌজদারি মামলা কত আসে? ফৌজদারি মামলা আসে 134-এ। এই আর্টিকেলগুলো যদিও অতটাও ইম্পর্টেন্ট নয়, কিন্তু এই দুটো আর্টিকেল একটু মনে রাখবে, আর এই 131টা একটু মনে রাখবে, পরীক্ষার দিক দিয়ে ইম্পর্টেন্ট। নেক্সট বলছে ক্যাগ, যেটাকে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বলা হয় ভারতের, ঠিক আছে। বলছে বার্ষিক অডিট রিপোর্ট কার কাছে জমা দেয়? ক্যাগ বার্ষিক অডিট রিপোর্ট কার কাছে জমা দেবে?
ক্যাগ দেবে হচ্ছে আমাদের ভারতের রাষ্ট্রপতির কাছে, ঠিক আছে। এবার বলে দিই এই যে ক্যাগ নিয়ে সমস্ত যেগুলো পরীক্ষা আছে, ক্যাগের প্রথম কথা যদি আর্টিকেল জিজ্ঞেস করে 148 আর্টিকেল, ঠিক আছে, 148 নম্বর আর্টিকেলে হচ্ছে কি আছে, আছে ক্যাগের কার্যকাল কত, কার্যকাল কত 6 এবং 65। কেন? যদি উনি 6 বছর টানা কাজ করে নেয় উনি রিটায়ার করতে হবে, এবং ওনার বয়স যদি তার আগে 65 হয়ে যায় তাহলেও রিটায়ার করতে হবে, যেটা আগে হবে সেটা। বোঝা গেল? নেক্সট কি, এই যে ক্যাগটাকে কি বলা হয়, পাবলিক পার্সের হচ্ছে তোমার মানে কি বলে, কেয়ারটেকার, ঠিক আছে। এবং ডক্টর বি.আর. আম্বেদকর বলেছিল এটা হচ্ছে সব থেকে বড় হচ্ছে সরকারি চাকরি, সব থেকে গুরুত্বপূর্ণ, বড় তো বলবো না, গুরুত্বপূর্ণ সরকারি চাকরি, গুরুত্বপূর্ণ কি হচ্ছে সরকারি চাকরি, এটা কি বলছে, এটা হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর এই কথাটা বলেছে, সব থেকে ইম্পর্টেন্ট গভর্নমেন্ট জব হচ্ছে এইটা, ঠিক আছে। আর কি, ক্যাগ যে রিপোর্টটা প্রেসিডেন্টের কাছে দেয়, এই রিপোর্টটা ঘুরে ঘাড়ে কার কাছে জানো, আসে হচ্ছে প্যাকের কাছে, পাবলিক অ্যাকাউন্ট কমিটির কাছে। এই প্যাকের হেড কি হয়, বিরোধী দলনেতা, ঠিক আছে। ওই জন্যই এইটা এত ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। ক্যাগ রিপোর্ট করছে, ধরো কোনো গন্ডগোল হলো ক্যাগের রিপোর্টে, মানে কেউ ধরো কোথাও টাকা পয়সা খেয়ে নিয়েছে, ঠিক আছে। এবার সমস্ত রিপোর্ট কার কাছে যায়, সমস্ত অডিট, ভালো করে খেয়াল করবে, তোমার রাজ্যে যাই হোক না কেন, যাই কাজ হোক না কেন, সমস্ত অডিট কিন্তু ক্যাগের কাছে যাবে। এই যে এত অডিট ডিপার্টমেন্ট আছে আমাদের সরকারে, এন্ড অফ দ্য ডে সেটা কোথায় যায়, সেটা হচ্ছে ক্যাগের কাছে যাবে, ঠিক আছে। এই ক্যাগের কাছে যেই গেল ক্যাগ কী করবে, রাষ্ট্রপতির কাছে দেবে, রাষ্ট্রপতি কার কাছে দেয়, পার্লামেন্টে পেশ করে, এবং প্যাকের কাছেও দেয়। প্যাক হচ্ছে কি, প্যাক হচ্ছে পাবলিক অ্যাকাউন্ট কমিটি বলা হয়, ঠিক আছে। এবং এর হেড কে হয়, এর হেড হয় বিরোধী দলনেতা, এবং তার কাছে তার হাতে পড়ে যাবে, এবং কোনো যদি ঘোটালা হয়, বুঝতে পারছো, পার্লামেন্টে কাঁপিয়ে দেবে লোকসভায়। যাই হোক, নেক্সট 22 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে রাজ্য আইনসভার উচ্চকক্ষ, যেটাকে আমরা লেজিসলেটিভ কাউন্সিল বলি, গঠন বা বিলোপ করার চূড়ান্ত ক্ষমতা কার হাতে রয়েছে, ঠিক আছে। দেখো, অনেকে বুঝতেই পারলো না যে রাজ্য আইনসভার এটা কি, অনেকেই জানে আবার অনেকে জানে না, আমি সবার ক্ষেত্রেই বলছি। দেখো, এইটা ধরো তোমাদের আমি এতক্ষণ ধরে বলছি যে কি, যে হচ্ছে এইটা ধরো মানে পার্লামেন্টের কী কী নিয়ে গঠিত, পার্লামেন্ট হচ্ছে লোকসভা নিয়ে গঠিত, রাজ্যসভা নিয়ে গঠিত, আর মাঝখানে প্রেসিডেন্ট নিয়ে গঠিত। ঠিক তেমন আমাদের প্রত্যেকটা রাজ্যে কি আছে, প্রত্যেকটা রাজ্যে আছে একটা হচ্ছে লেজিসলেটিভ কাউন্সিল, লেজিসলেটিভ অ্যাসেম্বলি, আর একটা হচ্ছে লেজিসলেটিভ কাউন্সিল, ঠিক আছে, প্রত্যেকটা রাজ্যে আছে। এবার লেজিসলেটিভ যে অ্যাসেম্বলি, এদের মেম্বারকে কি বলা হয়, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি মানে এমএলএ। আর এখানে কি হয়, মেম্বার অফ লেজিসলেটিভ কাউন্সিল মানে এমএলসি। আর মাঝখানে এখানে যেমন প্রেসিডেন্ট ছিল, এখানে থাকতো কি, এখানে থাকে গভর্নর, প্রত্যেকটা রাজ্যে এই জিনিসটা। কিন্তু কথা হচ্ছে আমরা এমএলএ তো দেখেছি, এমএলসি দেখেছি না, আমরা এমএলসি দেখিনি। তার কারণ কি, এই যে গঠন বা বিলোপ করা যায়, আমাদের রাজ্যে অলরেডি এই জিনিসটা বিলোপ হয়ে গেছে, ঠিক আছে। বিলোপ কে করতে পারে, বিলোপ করতে পারে পার্লামেন্ট করতে পারে, কিন্তু পার্লামেন্ট তখনই বিলোপ করতে পারে যখন সেই রাজ্যের যত কটা এমএলএ আছে তার 2/3 এমএলএ বলে যে হ্যাঁ বিলোপ করার দরকার আছে। তো পশ্চিমবঙ্গের 2/3 এমএলএ বলেছিল হ্যাঁ আমাদের দরকার নেই। কত সালে বলেছিল, 1969 সালে হচ্ছে আমাদের রাজ্য থেকে এই যে এমএলসি, মেম্বার অফ লেজিসলেটিভ কাউন্সিল, এটা বিলোপ করে দেয়। এবং এটা আর্টিকেল কত আছে, 169 আর্টিকেলে কিন্তু এই জিনিসটা বলা আছে। তাহলে কি উত্তর হলো ভারতের সংসদ। নেক্সট 23 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে ভারতের নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নিচের কোন নির্বাচনটি পরিচালনা করে না। দেখো, বলছে লোকসভা ও রাজ্যসভার ভোট, হ্যাঁ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করে। নেক্সট রাষ্ট্রপতি উপরাষ্ট্রীয়, এটাও করে। বিধানসভা অবশ্যই করে, কিছুদিন আগেই ইলেকশন কমিশনার করে গেল। পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটি করে না, এটা কি করে, এটা হচ্ছে স্টেট ইলেকশন কমিশনার করে, স্টেট ইলেকশন কমিশনার। নেক্সট দল ত্যাগ বিরোধী আইন 24 নম্বর পার্টে আছে, যেটাকে আমরা অ্যান্টি ডিফেকশন ল বলছি। এটা কোন প্রধানমন্ত্রীর আমলে হয়েছিল, এটা হয়েছিল রাজীব গান্ধীর আমলে, ঠিক আছে। ইন্দিরা গান্ধীর অ্যাসাসিনেট হয় কত সালে, 1984 সালে ইন্দিরা গান্ধীর অ্যাসাসিনেট হয়। তার পরের বছর 1985 সালে রাহুল গান্ধী আনে অ্যান্টি ডিফেকশন ল, যেটা 52 নম্বর কি আছে, 52 নম্বর অ্যামেন্ডমেন্টে, 52 নম্বর অ্যামেন্ডমেন্টে এনেছিল আমাদের রাজীব গান্ধী। এবং মানে রাজীব গান্ধী মানে রাহুল গান্ধীর যে বাবা আর কি, ঠিক আছে। এবং উনি পরবর্তীকালে ওনাকেও হত্যা করা হয় 1991 সালে। তো যাই হোক, এই অ্যান্টি ডিফেকশন লটা 10 নম্বর সংবিধান শিডিউলেও আছে। শিডিউল যাদের মুখস্থ নেই, আমার মানে এই চ্যানেলে লিখবে যে 10টা শিডিউল বা হচ্ছে 12টা শিডিউল, তারপরে আমার চ্যানেলের নাম লিখবে, দেখবে মুখস্থ হয়ে যাবে, কারণ ওখানে ট্রিকের মাধ্যমে আমি করে রেখেছি। নেক্সট 25 নম্বর প্রশ্ন কি বলছে, ইউপিএসসি, ঠিক আছে। ইউপিএসসি কত নম্বর পার্টে আছে, যেটাকে আমরা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বলি, ঠিক আছে। এটা হচ্ছে বা স্টেট পিএসসি, এটা কত নম্বর পার্টে আছে, ঠিক আছে। প্রথমে দেখো এখানে কি আছে, এখানে আছে পার্ট 4, এখানেই আছে হচ্ছে ইউপিএসসি, যেটা কত থেকে কত নম্বর আর্টিকেলে আছে, 308 থেকে শুরু করে 323
308 থেকে শুরু করে 323 নম্বর আর্টিকেলে কি আছে, ইউপিএসসি, ঠিক আছে। তারপর দেখো পার্ট হচ্ছে 15, পার্ট 15 কি আছে, ইলেকশন কমিশন, কি আছে, ইলেকশন কমিশন, যেটা হচ্ছে 324 নম্বর আর্টিকেলে ইলেকশন কমিশন থাকে, এটা পরীক্ষায় খুব আসে, ঠিক আছে। 324 থেকে 329 পর্যন্ত এখানে ইলেকশন কমিশন আছে। নেক্সট 16 নাম্বার আছে, 16 নাম্বারে কি আছে, 16 নাম্বারে আছে হচ্ছে আমাদের স্পেশিয়াল প্রভিশন, ঠিক আছে, স্পেশিয়াল প্রভিশন, এটা হচ্ছে 16 নম্বর আর্টিকেলে আছে। আর নেক্সট কি আছে, নেক্সট হচ্ছে 17 নম্বর আর্টিকেল, যেখানে আছে কি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এবং সেখানে মানে হিন্দির কি অবস্থা হবে, বাকি ভাষাগুলো কেমন হবে, সেগুলো সব এখানে বলা আছে। আর তাছাড়া আরেকটা আমি জিনিস বলে দিই, কোন শিডিউলে আমাদের এই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের কথা বলা আছে, 8 নম্বর শিডিউলে। আমি কিভাবে মনে রাখতে বলি, 8কে আমরা ইংরেজিতে কি বলি, 8, আর সেখান থেকে আরেকটা জিনিস হয় এলিট, আমরা বলি না এলিট ল্যাঙ্গুয়েজ, এলিট ভাষা, এলিট সোসাইটি, সেই এলিট থেকে আমি মনে রাখতে বলি যে ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, এলিট ল্যাঙ্গুয়েজ, তাহলে 8 নম্বর শিডিউলে আছে। এবং এই 8 নম্বর শিডিউলে আমাদের প্রথম কটা ভাষা ছিল, 14টা ভাষা ছিল। তারপরে কি হচ্ছে, 21 নম্বর সংবিধান সংশোধনী করা হচ্ছে এবং সেখানে সিন্ধি ভাষা আনা হচ্ছে। তারপরে কি হচ্ছে, তারপরে হচ্ছে 72 নম্বর সংবিধান, 71 নম্বর সংবিধান সংশোধনী করা হচ্ছে, সেখানে কি হচ্ছে, নেপালি, মণিপুরি, কোঙ্কনি এই ভাষাগুলো আনা হচ্ছে। এবং তারপরে কি করা হচ্ছে, তারপর 92 নম্বর সংবিধান সংশোধন করা হচ্ছে, সেখানে কি হচ্ছে, সাঁওতালি, মৈথিলি, বোড়ো, ডোগরি, ঠিক আছে। টোটাল এখন কটা ভাষা, টোটাল এখন 22টা ভাষা। তো এই জিনিসগুলো করা হচ্ছে। তো এই ছিল আজকের 25টা প্রশ্ন। আমি সবসময় চেষ্টা করি শুধুমাত্র উত্তরগুলো দিয়ে নয়, তার যে আশেপাশে যে মানে গুলো আছে আর কি, তার যে বাকি অপশানগুলো আছে সেইগুলো দিয়ে সম্ভাব্য যা যা প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো বলতে বলতে যাওয়া, যাতে তোমাদের পড়াটা আর কি রিভিশনও হয়ে যায়, বুঝতে পারলে, পড়াটা যাতে আর কি রিভিশনও হয়ে যায়। এবং এখানে আমি উত্তরগুলোও তোমাদের এখানে করা আছে, ঠিক আছে, যার যদি প্রয়োজন হয় যে উত্তরগুলো লাগবে, তো এখানেও আছে উত্তরগুলো, একদম শেষে দিয়ে রেখেছি আমি, ঠিক আছে। তো সেটা একবার স্ক্রিনশট মেরে নিয়ে নিতে পারো, ঠিক আছে। তো তোমরা অবশ্যই জানিও যে তোমাদের কেমন লেগেছে। আমি চেষ্টা করেছি আমার সবটা দিয়ে করানোর, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো। আমি চেষ্টা করব WBCS পরীক্ষা যতদিন হচ্ছে ততদিন এরকমভাবে মানে এই সিরিজটা চালিয়ে যেতে। শুধু তাই নয়, পঞ্চায়েত নিয়েও একটা সিরিজ আনার প্ল্যান চলছে, দেখা যাক কতদূর কী করা যায়। তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। দেখা হয় পরের ভিডিও, ততক্ষণ স্টে টিউন অ্যান্ড বাই।